আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা, প্রতিদিনই ঝরছে প্রাণ। আজ ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। সড়ক দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী আজ বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। কী কারণে ঘটছে দুর্ঘটনা? শুধুই কি চালকের ভুল, নাকি পথচারীদের অসতর্কতা? আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সড়কের নিরাপত্তা। আমাদের আজকের অতিথি বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আমরা শুরু করব কাজী সাইফুন নওয়াজ আপনাকে দিয়ে। আপনি নিশ্চয়ই আজকে সড়ক দিবসের অনুষ্ঠানগুলোর দিকে নজর রেখেছেন এবং আপনি সড়ক নিয়েই কাজ করেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত ঘটনা, এত সড়ক দুর্ঘটনা ঘটছে, আমরা সতর্ক করছি মানুষকে, পথচারীদের, চালকদেরকে, তারপরও সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। আসলে কারণটা কি? ধন্যবাদ। আসলে যে প্রশ্নটা করেছেন যে এটা ঠিক যে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে ঘটছিল, এখনো ঘটছে, এবং আমরা যদি কার্যকর কোনো ব্যবস্থা না নিই এটা ধরে নেওয়া যায় যে একইভাবেই আমাদের চলবে। তো এতদিন পর্যন্ত আমরা এটাকে নিয়ে দেখা যাচ্ছে গত প্রায় 5-7 বছর হলো আমরা কিন্তু এই রোড সেফটি বা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু আমাদের একটা খুব আলোচনা বা সমালোচনা চলছে। এর আগে থেকে কিন্তু এই ঘটনাগুলো চলে আসছিলেন। এখন একটা সময় পর্যন্ত আমাদের লক্ষ্য ছিল শুধুমাত্র রাস্তা তৈরি করা, অর্থাৎ হচ্ছে কানেক্টিভিটি দেওয়াটা। এখন একটা রাস্তা তৈরি করার পরে চলে আসলো কি, দেখা যাচ্ছে এই রাস্তায় আমার অনেক মানুষ মারা যাচ্ছে। তখন এই সেফটি কনসার্নটা চলে আসলো যে আমার এত মানুষ মারা যাচ্ছে, তাহলে আমি যদি একটা রাস্তা তৈরি করার পরে কানেক্টিভিটি দিলাম কিন্তু এটা সাইড এফেক্ট যদি বেশি হয়ে যায় তাহলে সেগুলোকে আবার আমাদের কমাতে হবে। ফর ইনস্ট্যান্স, একটা ওষুধ আপনার অসুখ ভালো করে, কিন্তু যদি সেটা সাইড এফেক্ট বেশি হয় সেটা কিন্তু আবার সব রোগী বা সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক সেরকম রাস্তাটা একটা ব্যাপার। এখন এই রাস্তায় সড়ক দুর্ঘটনা অনেক কারণে ঘটতে পারে। সড়ক দুর্ঘটনা শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো কারণে ঘটে না, এটার সাথে কিন্তু বেশ কিছু কারণ জড়িত থাকে। যেমন রাস্তা ইটসেলফ একটা কারণ, যে রাস্তা আমি তৈরি করছি সেটা একটা কারণ হতে পারে, যিনি রাস্তাটা ব্যবহার করছেন তাদের একটা কারণ হতে পারে, পাশাপাশি যে রাস্তার উপর যেই ভেহিকেলটা চলছে সেগুলো একটা কারণ হতে পারে। এবং এই সামগ্রিকভাবে কিন্তু এই তিনটা কম্পোনেন্ট মিলে দেখা যাচ্ছে যে আমার দুর্ঘটনা ঘটাচ্ছে। স্পেসিফিক, খুব রেয়ার যে শুধুমাত্র একটা নির্দিষ্ট কোনো একটা কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, অর্থাৎ তিনটার কারণেই দেখা যাচ্ছে যে আমার দুর্ঘটনা ঘটে থাকে। এখন কারণগুলো কী কী হতে পারে? আমরা যদি সড়কের কথা চিন্তা করি, আমাদের সড়কগুলো যে প্রথমে বলেছি, আমাদের প্রথম প্রচেষ্টাই ছিল কানেক্টিভিটি দেওয়া, একটা জেলা শহরের সাথে একটা জেলা শহর কানেকশন দেওয়া, একটা বাসা থেকে একটা বাসায় কানেকশন দেওয়া। এখানে কানেকশনটা দিতে গেলে আমরা শুধুমাত্র রাস্তাটা তৈরি করে ফেলেছি। এখন একটা রাস্তায় গাড়ি যখন চলবে, যখন গতি বাড়বে, তখন এই রাস্তাটা আমার এই গতির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, পাশাপাশি হচ্ছে যে আমার এই রাস্তার আমার ল্যান্ড ইউজ যেটা আছে রাস্তার পাশে, সেটা কিন্তু ভূমি ব্যবস্থাপনা যেটাকে আমরা বলি, সেটা দেখা যায় কোনো পরিকল্পনা আমরা কিন্তু সেভাবে করিনি। ফলে দেখা যায় রাস্তা তৈরি করার পরে হলো কি, বসতবাড়ি উঠে গেলো, বসতবাড়ি যখন চলে আসবে, হাট বাজার চলে আসলো, স্কুল কলেজ চলে আসলো রাস্তার পাশে, এবং এই রাস্তার পাশে আসার ফলে মানুষের যখন অ্যাক্টিভিটি বাড়লো, হাই স্পিড গাড়ি চলছে বা গাড়ি চলছে, তার সাথে যখন মানুষের একটা অ্যাক্টিভিটি আমি নিয়ে আসলাম রাস্তায়, প্ল্যানিংটা যেহেতু আমার ছিল না যে আমি এই ল্যান্ড ইউজটা কীভাবে করব, ফলে মানুষকে নিয়ে আসলাম, গাড়ি চলছে, ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আমার এই সড়কেরই দেখা যায় রাস্তা তৈরি করার পর আমরা বলি ইন্সপেকশন করা। এই রাস্তা ইন্সপেকশনগুলো এটা আমি বলতে পারি যে এখনো পর্যন্ত আমাদের রোড সেফটিটাকে, রাস্তা কনস্ট্রাকশনটাই রোড সেফটি বুঝায়, বাট রোড সেফটি এবং রাস্তা কনস্ট্রাকশন যে দুটো ভিন্ন ইস্যু, এটাকে আমরা এখন আলাদা করতে পারিনি। আপনি জানেন যে রোড সেফটি বা যখন কোনো একটা প্রজেক্ট হয় সরকারে, তখন রোড সেফটির জন্য আলাদা কিন্তু দেখা যায় কোনো ফান্ড থাকে না। দেখা যায় আপনার হয়তো আপনি 4 লেন প্রজেক্ট গ্রহণ করতে পারেন, আপনি হয়তো একটা রাস্তা ইমপ্রুভমেন্ট প্রজেক্ট করতে পারেন, কিন্তু এই প্রজেক্টে 4 লেন করব, আমি রাস্তা ওয়াইডেনিং করব, রোড সেফটির ফান্ডিংটা কতটুকু আছে বা রোড সেফটি কম্পোনেন্ট আছে কিনা, এইটা কিন্তু দেখা যায় একেবারেই অবহেলিত থাকে। এবং যদি কোনো প্রকল্পে যদি কোনো ব্যয় কমাতে হয়, প্রথমেই কাটা যায়
আপনার রোড সেফটি রিলেটেড যে ইস্যুগুলো রয়েছে, মনে করেন সাইন মার্কিং এর বিষয়গুলো কাটা যাচ্ছে, বা হচ্ছে দেখা যায় সড়কে আপনার যদি কোনো অন্যান্য সেফটি ফিচার যেগুলো থাকার কথা সেগুলো দেখা যায় প্রথমেই কিন্তু দেখা যায় কাটছাট করে ফেলা হচ্ছে। অর্থাৎ আমরা এখন আমাদের মাইন্ডসেটে আনতে পারিনি যে রাস্তাটার ভুলের জন্য দুর্ঘটনা ঘটে। সেকেন্ড হচ্ছে যে গাড়িগুলো চলছে আমাদের দেশে আস্তে আস্তে যেহেতু ডেভেলপিং হচ্ছে, এটা ঠিক যে আমাদের কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডে আমরা যাচ্ছি। আমরা এক সময় স্লো মুভিং ভেহিকেল ছিলাম, এখন সেখানে হাই স্পিড গাড়ি আসছে, ফলে কিছু সমস্যা থাকবে ভেহিকেল রিলেটেড, কিন্তু তাদেরকে যদি আমি একই রাস্তায় চালাতে চাই তাদেরকে সেপারেট ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা দেখা যায় সেই ব্যবস্থাটা করতে পারছি না। ফলে একই রাস্তায় লেনগুলো আলাদা করতে হবে, অনেক গাড়ি নিয়ে আসছি এবং অনেক গাড়ি আনার এবং কিছু আপনার ইম্প্রোভাইজড কিছু ভেহিকেল চলে আসছে, যেমন নসিমন, করিমন, তারপরে হচ্ছে যে এই গাড়িগুলো চলে আসছে যেগুলো আমরা প্যারা ট্রানজিট বলে থাকি। এগুলো কিন্তু রাস্তায় আমার প্লে করছে। এদেরকে কিন্তু দেখা যায় নিয়ন্ত্রণের জন্য আমাদের কার্যকর নির্দেশনা আছে, কিন্তু মাঠ পর্যায়ে সেটা রোধ করা যাচ্ছে না। থার্ড, যিনি আমরা যারা পথচারী বলেন, যাত্রী বলেন, চালক বলেন, যারা ব্যবহারকারী, মালিক বলেন, আমরা কিন্তু আসলে প্রথমে মালিক চায় তার প্রফিটটা কতটুকু হবে সেটা, চালক চায় কত দ্রুত ট্রিপ কমপ্লিট করতে হবে, আমি পথচারী হিসেবে চাই কত শর্টকাটে রাস্তা পার হতে পারবো, যাত্রী হিসাবে আমি চাই যে আমার বাসার সামনে নামবো অথবা বাসার সামনে থেকে যদি হাতটা মানে যে যার সুবিধা দেখছে। এই যে টোটাল যে একটা আমি বলবো সিস্টেমের যে আমাদের কি বলবো একটা অব্যবস্থাপনা অথবা এদেরকে সিস্টেমেটিক ওয়েতে আনার যে একটা প্রচেষ্টার অভাব, এগুলোকে আমি মনে করি যে আসলে আমাদের দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং একটা যদি এটাকে রোধ করতে না পারি, যদি কার্যকর ব্যবস্থা না নিই, এটা কিন্তু আমি মানে আরো হবে। আমরা একটু ইলিয়াস কাঞ্চনের কাছে যাব। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে জানতে চাইবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিলেন, সেখানে একটি বিষয় এসেছে যে তিনি চালকদের ডোপ টেস্ট করানোর কথা বলেছেন, সেটি বাধ্যতামূলক করা উচিত। এবং এই আলোচনা তো ছিল যে চালকদের ডোপ টেস্ট করা দরকার, সেটি এখনো পর্যন্ত আসলে আমরা করতে পারিনি। এই মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে আসলে কিভাবে দেখছেন এটা, এবং এটা খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব কিনা? মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনার যে রমিজউদ্দিন স্কুল এবং কলেজের ছাত্ররা যখন মারা গেল, যখন সড়কে একটা বড় ধরনের আন্দোলন হলো, সেই সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 6টি নির্দেশনা দিয়েছিলেন। এর পরবর্তী সময় উনি আরো 17টি নির্দেশনা দিয়েছেন। তো এই 17টি আর 6টি প্রায় 23টি নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আজকেও ডোপ টেস্টের কথা উনি বলেছেন, কিন্তু এর আগে যে এই যে 23টি নির্দেশনা দিয়েছেন সেগুলোর কিন্তু মানে সেগুলোর বাস্তবায়ন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী গত জাতীয় নিরাপদ সড়ক দিবসেও কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এখন নির্দেশনা যাদেরকে দেওয়া হচ্ছে, যাদের এই দায়িত্ব, যাদের এই কর্ম, তারা আসলে মানে সেইটাকে ওই রকম গুরুত্ব নিয়ে আসলে কাজটা হচ্ছে না বলেই কিন্তু নির্দেশনাগুলো ফলপ্রসূ হচ্ছে না, এবং সড়ক দুর্ঘটনা রোধ করার সুফলও আমরা কিন্তু পাচ্ছি না। আমাদের যে সাইফুল নামাজ একটু আগে যে কথাগুলো বলেছে, আসলে সত্যি কথা বলতে যে এই যে আমাদের পরিবহন সেক্টরটা, এটা জন্মই নিয়েছে আপনার মানে তার কোনো মা বাপ নাই আসলে। এটা যার যার মতে, যার যার ইচ্ছা মতে এই পরিবহন সেক্টরটা গড়ে উঠেছে। মানুষ যে একটা বিল্ডিং তৈরি করে তার একটা ফাউন্ডেশন দিতে হয় এবং একটা প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। আমাদের পরিবহন সেক্টরের কোনো প্ল্যান প্রোগ্রাম কোনো কিছুই ছিল না। যার টাকা হয়েছে সে গাড়ি কিনেছে, গাড়ির ব্যবসাতে নেমে গেছে। যে গরিব মানুষ চালক, সে একজন চালকের হেল্পার হয়েছে, হেল্পার হয়ে আপনার পরবর্তী সময় চালক হয়েছে। এবং একজন চালককে যে আসলে ট্রেনিং নিয়ে, ইনস্টিটিউশনাল ট্রেনিং নিয়ে যে তাকে গাড়ি চালাতে হয়, এবং এটা যে অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটা কাজ এবং অত্যন্ত ধৈর্যের একটি কাজ এবং অত্যন্ত সাবধানতার একটি কাজ, এই জিনিসটাই আসলে আমরা চালকদেরকে যেহেতু ওই উস্তাদ শাগরেদের মাধ্যমে শিক্ষা দিয়েছি, সেটা আমরা তাদের মধ্যে ঢোকাতে পারিনি। পাশাপাশি আমাদের যে জনগণ যারা যারা রাস্তায় চলে, তারা ওই যে আপনার ক্ষেতের আইল দেয়া, ক্ষেতের কোনা দেয়া চলতে যে অভ্যস্ত, সেই জাতিটাকে আমরা কখনোই কিন্তু মানে এই যে আমাদের দেশ
অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ কালভার্ট হচ্ছে, এইগুলো যে ব্যবহার করার জন্য যে জিনিসটা, সেটা কিন্তু আমরা কখনো কিন্তু করি নাই। এমনকি আপনি দেখবেন যে এই যে আপনার সড়কের মধ্যে ধান শুকায়, পাট শুকায়, এইটা পর্যন্ত নিষেধ আপনাদের করা হয় না। এবং এই যে গরু বেঁধে দেওয়া হয়, তার জন্য কিন্তু দুর্ঘটনা ঘটে। তা আমরা এগুলো যখন আপনার মানুষকে সচেতন করতে যখন আমরা যাই, তখন আমরা যে প্রবলেমটা দেখলাম, যে একটা ছেলে মানে লোককে আমরা বললাম যে আপনি যে গরুটা রাস্তার মধ্যে বাঁধছেন, এই যে এইভাবে এপার থেকে ওপারে যাচ্ছে, গরু বারবার যাচ্ছে আসছে, গাড়ি চলতেছে এবং এর জন্য দুর্ঘটনা ঘটছে। এখন দেখলাম যে এই যে এই লোকটিকে কিন্তু কেউ কোনোদিন বলে নাই যে এই সড়কের মধ্যে এই জিনিসটা করা যাবে। তো এই যখন বলে নাই, সে দীর্ঘদিন ধরে করে আসছে এবং তার পরবর্তী সময় তার সন্তানও একই জিনিস করে আসছে। কারণ এদের বাপেই শিখে নাই, তাহলে সন্তানকে সে কি করে শেখাবে? না অভ্যাসে স্কুলে পরিণত শেখালো, হয়েছে। না সমাজ ব্যবস্থা শেখালো, না আপনার স্থানীয় যে প্রতিনিধিরা যারা জনপ্রতিনিধি, তারাও তো কখনো এই মানুষগুলোকে শেখায় না। এবং জনপ্রতিনিধিরাও সেটি জানেন কিনা সেটাও তো একটা বিষয় ব্যাপার। তো আমাদের এই যে এই না জানার যে বিষয়গুলো এবং জানানোর যে বিষয় ছিল, সেটা আমরা কোথাও কোনো জায়গায় কিন্তু আমরা করি নাই। আমি জার্মানির একটা মানে KfW সঙ্গে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আমরা রোড সেফটি নিয়ে কাজ করেছি। ওনাদের যে লোক এসেছিলেন, উনি কিন্তু আমাদেরকে কিন্তু এই কথাটি বলেছিলেন। উনি বলেছিলেন যে একটা সময় ইলিয়াস, আমাদের দেশেও কিন্তু 16,000 লোক বছরে মারা যেত, কিন্তু আমরা কিন্তু চালকদেরকে ট্রেনিং দেওয়া, মানুষদেরকে অ্যাওয়্যার করা, রাস্তা ত্রুটি দূর করা, গাড়ির ফিটনেস ঠিক করা এবং আইনকে সঠিকভাবে প্রয়োগ করা এবং মানুষ যাতে সড়কে সেইভাবে চলে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা নিশ্চিত করেছি। এবং নিশ্চিত করাতেই কিন্তু আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কমে আসছে এবং আমাদের এই অভিজ্ঞতাটাই কিন্তু এখন তোমাদের মতো দেশগুলোতে আমরা এগুলো ছড়িয়ে দিতে চাচ্ছি, যাতে তোমরাও এটি করতে পারো। তো আমরা যে এই যে দীর্ঘ 27 বছর ধরে আমি এই কথাগুলো কিন্তু বলে আসছি, কিন্তু আসলে কাজের কাজ কিন্তু হচ্ছে না। কাজের কাজ হচ্ছে না তার কারণ হলো যে মূল যে বিষয়টি, সেটি হলো যে ইলিয়াস কাঞ্চন কি বলল সেটা কিন্তু বড় কথা না। আমাদের দেশে মানুষরা কিন্তু সরকারকে মূল্যায়িত করে খুব বড় করে। কিন্তু সরকার যখন একটা জিনিসকে আপনার কঠোরভাবে নেয় এবং মনে প্রাণে নেয়, তখন কিন্তু সেটা সাকসেস হওয়া সম্ভব। এবং আমাদের দেশে কিছু কিছু এরকম কিছু অ্যাওয়ারনেস বিষয় কিন্তু আমাদের সাকসেস আছে কিন্তু আমাদের। তো সেই সাকসেসফুলের পিছনে কিন্তু সরকারের প্রধানতম ভূমিকার জন্য কিন্তু সেগুলো কিন্তু সাকসেস হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এখনো পর্যন্ত কিন্তু সরকারের প্রধানতম বিষয় হয়ে এটি কিন্তু উঠতে পারে নাই। কিন্তু এখন হয়তো বা কিছুটা রিয়েলাইজ করতে পারছে, যার জন্য আজকের বক্তৃতায় আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের সচিব সাহেব কিন্তু বলেছেন যে আমাদের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে, আমরা রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আমরা সড়ক, এগুলো আমরা নির্মাণ করছি, অনেক বেশি করছি, কিন্তু এই সড়কে আসলে মানুষের মৃত্যুকে ঠেকানোর জন্য আমাদের যতটুকু করা দরকার ছিল সেটুকু আমরা করতে পারছি না, করতে পারি নাই, এবং যার জন্য আজকে সড়কে এত মৃত্যু হচ্ছে এবং এটা কোনোভাবে কাম্য না। এই কথা যদি আজকে মন্ত্রী সাহেব এবং সচিব সাহেব যেটি বললেন, এটি যদি অন্তর থেকে বলে থাকেন এবং এইটির বিষয়ে যদি ওনারা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এখন থেকেই যদি সেইটিকে কাজে লাগানোর জন্য যদি চেষ্টা করেন, তা আমি মনে করি যে আমার এই যে 27 বছর ধরে যে কথাবার্তা আমি যা বলে আসছি, আমি যে চিৎকার পাচ্ছি, সেটা হয়তো মানে কার্যকরী ব্যবস্থা নিলে পরে সেটার সুফল হয়তো আমরা পেতে পারি। জি, কাজী সাইফুল যে আপনার কাছে আসবো। আপনি শুনছিলেন ইলিয়াস কাঞ্চন বলছেন যে মানুষ সচেতন না, কেউ তাদেরকে সচেতন করেনি। আর আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনিই বলছিলেন যে আমরা উন্নয়নের একটা মহাসড়কে দিকে এগিয়ে যাচ্ছি। তো আজও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার মধ্যে রয়েছে যে আমাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো ফিটনেস, আমরা দেখছি যে অহরহই ফিটনেসবিহীন গাড়ি চলছে, সেটা মহাসড়কে বলুন বা আঞ্চলিক সড়কে বলুন। এই সমস্যাগুলো আসলে কাটানো খুব প্রয়োজন বলে আমাদের মনে হয়। এই 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 সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না?
ধন্যবাদ। যদি আপনি ফিটনেসবিহীন গাড়ির কথা বলেন তাহলে বলতে চাই যে আসলে ফিটনেসবিহীন বলতে আমরা আসলে বুঝি কি, মানে বিআরটি এর একটা সার্টিফিকেট প্রতি বছর একবার করে করাতে হয়, সেটা হচ্ছে গণপরিবহনের ক্ষেত্রে, আর প্রাইভেট কারের ক্ষেত্রে সেটা 2 বছর হয়েছে। আচ্ছা, তো একটা সার্টিফিকেট যখন থাকে আমরা তাকে ফিট বলি, এই গাড়িটা কিন্তু 5 দিন 7 দিন 1 মাস পরে আবার আনফিট হতে পারে। একটা গাড়ির বেসিক কিছু এলিমেন্ট রয়েছে যেটা আপনার সেফটির সাথে সরাসরি জড়িত, যেমন ব্রেক, ইন্ডিকেটর, ওয়াইপার, টায়ার এবং হচ্ছে আপনার যে হেড লাইটিং সিস্টেম যেগুলো থাকে সেটা। এখন এই বেসিক আইটেমগুলোতে দেখা যে কোনো সময় কিন্তু এই গাড়িটা ত্রুটি যুক্ত হয়ে যেতে পারে, একদিনের মধ্যে হতে পারে বা 1 মিনিটে হতে পারে। আপনি দেখবেন ঢাকা শহরে আপনার গণপরিবহনে কোনো গণপরিবহনের পেছনে ইন্ডিকেটর নাই। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ইন্ডিকেটর, কারণ একটা বাস ডানে যাবে না বামে যাবে, একজন মোটরসাইকেল, মনে করেন আপনি মোটরসাইকেল চালাচ্ছেন পেছনে, আপনার তো জানতে হবে যে এই বাসটা কি হঠাৎ করে ডানে যদি চলে যাবে না বামে চলে যাবে, সেটাকে তো বোঝাতে হবে। ইন্ডিকেটর কিন্তু কোনো বাসের ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপনার কোনো ইন্ডিকেটর নাই। ওয়াইপারগুলো দেখা যাচ্ছে কোনো গাড়িরই খুব একটা কাজ করে না, দেখা যায় ব্রেকটা দুর্বল হয়ে গেছে, টায়ারটাতে রাবারিং করা আছে, এগুলো কিন্তু ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন নেই, এটা দেখলেই বোঝা যায় সবচেয়ে। এবং শুধু তাই না, কেন ইন্ডিকেটর থাকে না, কারণ হচ্ছে তারা কিন্তু ইন্টেনশনালি কীরকম ইন্ডিকেটর যেখানে থাকার কথা সেখানে তারা লাগায় না, কারণ হচ্ছে তারা জানে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থাটা এমন যে এখানে কিন্তু তাকে একটা বাসের সাথে একটা বাসের ধাক্কাধাক্কি করতে হচ্ছে, আর ধাক্কা খেলে নিচে যদি ইন্ডিকেটর থাকে ইন্ডিকেটর তো ভেঙে যাবে, তাহলে ইন্ডিকেটর প্রথম কথা প্রয়োজন নেই। দ্বিতীয় কথা হচ্ছে যদি লাগাতেই হয় বাসের ভেতরে তারা লাগায়, কিন্তু আবার বাইরের দিকে তাদের ব্যানারটা থাকে, অর্থাৎ ইন্ডিকেটর ফাংশনাল না। এই যে সমস্যাগুলো এটা চোখে তাকালেই দেখা যাচ্ছে, এগুলোর জন্য নির্দেশনা দেওয়ার প্রয়োজন নাই, আইনও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এগুলা বাস্তবিকভাবে প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি। ঢাকা শহরে কিন্তু অনেক লেগুনা চলছে যেগুলো কিন্তু আপনার একেবারেই ভাঙাচোরা, কিন্তু এগুলো চালাচ্ছেও যেমন আপনার অপ্রাপ্তবয়স্ক চালকরা চালাচ্ছে, এগুলো চোখেই দেখা যাচ্ছে, আইনও রয়েছে। তাহলে এখন বাস্তবায়নটা তো আমাদের করতে হবে, প্রয়োগটা তো করতে হবে আমাদেরকে, এই জায়গাতে কিন্তু বড় একটা বিষয়। আবার শুধু তাই না, যিনি ফিটনেস দিচ্ছেন, যেই সংস্থা ফিটনেস দিচ্ছেন, বিআরটি ফিটনেস দিচ্ছেন, তারা আবার দেখা যায় অনেক ক্ষেত্রেই তাদের একটা গাড়িকে কিন্তু আপনার দেখা যায় সিট সংখ্যা বাড়িয়েছে, তারপর হচ্ছে যে হয়তো ইঞ্জিনিয়ারিং ত্রুটিগুলো রয়েছে, সেখানে কিন্তু ফিটনেস পেয়ে যাচ্ছে। তো এই ব্যবস্থাপনাকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের এই আনফিট গাড়িগুলো যদি বলি কাগজপত্রে ফিট থাকতে পারে সে, কিন্তু রাস্তা কিন্তু যখন চলছে আনফিট এই গাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। এখন শুধু তাই না, এরা যারা চালাচ্ছে চালকরা, এই যে ডোপ টেস্টের কথা বলছে মাননীয় প্রধানমন্ত্রী, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ মাদক বা নেশাজাতীয় দ্রব্য দুইভাবে ক্ষতি করে। একটা হচ্ছে তার ঝিমুনি ভাব, তার কনফিডেন্স কমিয়ে দেয়, ঝিমুনি ভাব নিয়ে আসে, ড্রাউজিনেস নিয়ে আসে, আর আরেক টাইপের হচ্ছে তার কনফিডেন্স বাড়িয়ে দেয়, সে কিন্তু ব্রিক্সটা বুঝতে পারে না। দুইটাই খুব ঝুঁকিপূর্ণ। যদি প্রথমটাতে সে একটু তন্দ্রাচ্ছন্ন থাকে, সে কিন্তু দেখা যাবে যে গাড়ি নিয়ে খাদে উল্টে পড়ে যাবে। আর যদি তার কিছু কিছু মাদক আছে তার কনফিডেন্স বাড়িয়ে দেয়, তাকে সজাগ রাখে, এই সেন্সও অনেকে হয়তো নেয়, দেখা যায় সে হয়তো কনফিডেন্টলি সে এতটা রিস্ক পারসেপশনই তার থাকলো না, সে হচ্ছে যে ওভারটেকিং করছে, ঘন ঘন হাই স্পিডে চলছে, কার্ভে দেখা যাচ্ছে সে স্পিড লিমিট মানছে না, সে কিন্তু দুর্ঘটনা ঘটাচ্ছে। সো আমি মনে করি এই যে ডোপ টেস্ট বা চালক যারা রয়েছে বা মাদকের ব্যাপারগুলো স্ট্রিক্টলি আমাদের মেনটেন করতে হবে, এবং এটা ডোপ টেস্ট একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটা টেস্টিং যদি আমাদের ইমিডিয়েট করা যায় ভালো, পাশাপাশি অন দ্য স্পট কিছু কিছু টেকনিক রয়েছে যেখানে কিনা একজন চালক আসলে সচেতন কিনা এটা কিনা টেস্ট করা যায়। যেমন অনেক ক্ষেত্রে দেশে বাইরে সাধারণত কিছু টেকনিক ব্যবহার করা হয় যে একজন চালককে দাঁড় করিয়ে তাকে দেখা যায় 10 থেকে 1 পর্যন্ত উল্টা বলতে বলা হয়। যদি সে বলতে পারে, সচেতন মানুষ, সজাগ মানুষ সেটা বলতে পারবে, কিন্তু যিনি মাদকাসক্ত বা যিনি হচ্ছে নেশাজাতীয় দ্রব্য নিয়ে গাড়ি চালাচ্ছেন, তিনি কিন্তু 10 থেকে 9 1 পর্যন্ত এক টানে বলতে পারবে না। আবার দেখা যায় তাকে পেছন দিকে হাঁটতে বলা হয়, যদি সে সরল রেখায় হেঁটে চলে আসতে পারে তাহলে সে ওকে, আর যদি একটু তার ড্রাউজিনেস থাকে সে কিন্তু আসতে পারবে না। কিছু ইম্প্রোভাইজ কিছু টেকনিক রয়েছে, এগুলো কিন্তু আমাদের প্রয়োগ করে এই ব্যাপারটা এনশিওর করতে হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে এমনিতেই গাড়িটা আনফিট, রাস্তাতেও আমার কিন্তু সমস্যা রয়েছে, আর যদি আমার চালক যারা আছে তারাও যদি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, পাশাপাশি কাঞ্চন ভাই কিন্তু ভালো একটা কথা বলেছেন ট্রেনিং এর কথা। ট্রেনিংটি আমরা একটা গাড়ি সে চালাতে জানলে কি তাকে আমি একেবারে একটা লাইসেন্স দেওয়ার মতো উপযোগী হয়ে যাবে? একটা উদাহরণ দিই, একটা ছেলে ভালো ক্রিকেট খেলে পাড়ায়, তাকে কি জাতীয় দলে কি নিয়ে যাচ্ছে?
জাতীয় দল তো দূরের কথা, প্রথম শ্রেণীর ক্রিকেটে ঢুকতে গেলে তাকে কিন্তু একটা ক্লাবে একটা মানে এই ভিগরাস একটা ট্রেনিং করে আসতে হয়। সেই জায়গাতে দেখা যাচ্ছে মোটরসাইকেল চালাতে পারে, সে লাইসেন্স পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে সে রাস্তায় নেমে যাচ্ছে, সে হালকা গাড়ি চালাতে পারে, সে কিন্তু দেখা যায় একটা শুধু লাইসেন্সে অ্যাপ্লাই করছে, পেয়ে কিন্তু গাড়ি চালানো শুরু করে দিয়েছে। কোথায় তার ট্রেনিং, কতদিন ট্রেনিং করলো, কোন স্কুল থেকে ট্রেনিং করলো, মানে কোন ইনস্ট্রাক্টর তাকে শিখালো, কোনো তথ্য নাই। কত ঘন্টা সে ট্রেনিং করলো, কোনো তথ্যের প্রয়োজনীয়তাও কেউ উপলব্ধি করে না। অথচ কিন্তু আমাদের এই একটা, এখন তো সময় এসেছে যে এই তথ্যগুলো রাখার। ডেফিনেটলি শুধু এখন সময় না, যখন লাইসেন্সে আবেদন করার সময় একটা ফিল্ড আছে, কোথা থেকে কোন ইনস্ট্রাক্টর থেকে শিখেছে সেটা কিন্তু ফিল্ডে ফিল আপ করতে হয়। বাট এই ফিল্ডটা কিন্তু পূরণ করলেও চলে, না করলেও চলে। অথচ এটাই ছিল একটা ইম্পর্টেন্ট ফিল্ড, যে আসলে কোন ইনস্ট্রাক্টরের কাছ থেকে সে শিখেছে এটা তো একটা সার্টিফিকেট করা দরকার, যে আমি ওখান থেকে শিখেছি, অমুক স্কুল থেকে শিখেছি। আপনি কলেজে ভর্তি হতে গেলে কি আপনি স্কুলের সার্টিফিকেট দেখাতে হয় না? ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কি এইচএসসি এসএসসি সার্টিফিকেট দেখাতে হয় না? অথচ ড্রাইভিংয়ের মতো একটা পেশায় আসলাম, যেটা খুব ইম্পর্টেন্ট পেশা। কারণ ইম্পর্টেন্ট আমি কেন বলছি, একজন ছেলে মাস্টার্স পিএইচডি পাস করে বেকার থাকতে পারে, কারণ জব সেক্টরটা তার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট নাই বা পাচ্ছে না, কিন্তু একজন ছেলে ড্রাইভিং পারে, লাইসেন্স আছে, সাধারণত সে বেকার থাকবে না, এটা নিশ্চিত বলা যায়। কারণ হচ্ছে এই চার চাহিদা রয়েছে। সেই জায়গাতে আমরা দেখা যাচ্ছে তাদেরকে মানে উইদাউট এনি ট্রেনিং আমরা দেখা যাচ্ছে এত বড় একটা সেক্টরে নিয়ে আসছি, 50 জন 60 জন যাত্রী নিয়ে যাচ্ছে, রাস্তায় চলছে। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যেমন রিস্ক, যাত্রী যিনি আছে তার জন্য রিস্ক, আশেপাশে যারা সড়ক ব্যবহারকারী আছে তাদের জন্য রিস্ক, এবং দেশের জন্য একটা রিস্ক। কারণ হচ্ছে দেশের প্রচুর ক্ষতি হচ্ছে, যেটা হয়তো আমরা কিউমুলেটিভলি করলে বুঝতে পারি, বিচ্ছিন্নভাবে ঘটে তো তাই হয়তো আমরা বুঝি না। আমি বলবো আমি একটু যেমন ইলিয়াস কাঞ্চনের কাছে যাবো। ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো আসলে দেখছি যে আমাদের রেজিস্ট্রেশন করা যে গাড়িগুলো আছে তার থেকে ড্রাইভারের সংখ্যা অনেক কম। আপনি বলছিলেন যে ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দেওয়া দরকার। আজ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সড়কের পাশে বিশ্রামাগার তৈরি করার একটা নির্দেশনা দিয়েছেন, যে চালকদের ভালো মন্দ দেখতে মালিকদেরকেও একটি নির্দেশনা দিয়েছেন। আমরা দেখি যে সাইফুন নাজ বলছিলেন যে চালকরা দেখে যে কত দ্রুত সে ট্রিপটা শেষ করতে পারবে, মালিকরাও দেখে যে একজন ড্রাইভারকে দিয়ে কত বেশি কাজ করিয়ে নিতে পারবে। যে আসলে তো এটাও তো দুর্ঘটনার একটা বড় কারণ। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? প্রথমে শুরু করেছিলাম যে এটি অপরিকল্পিতভাবে আমাদের এই সেক্টরটা গড়ে উঠেছে। এই সেক্টরটা যেটা প্রয়োজন ছিল সেটি হলো যে আপনি দেখবেন যে যারা কর্পোরেট বিজনেস করে তাদের কর্মচারীদের কিন্তু মান্থলি ট্রেনিং হয়, সাপ্তাহিক ট্রেনিং হয়, তার বিজনেস কিভাবে বাড়ানো যায়। তারপরে আপনার যে আমাদের দেশ থেকে যে শ্রমিক পাঠাচ্ছে, আমাদের বিদেশে পাঠায় যারা, তারা কিন্তু আমাদের এই শ্রমিকদের কিন্তু বিভিন্ন রকমের ট্রেনিং করিয়ে তারপরে কিন্তু বিদেশে পাঠাচ্ছে। আমাদের যে গার্মেন্টস কর্মীরা ইভেন কাজ করছে, তারা কিন্তু মানে এই গ্রাম থেকে এসেই কিন্তু কাজ করছে, কিন্তু তাদেরকে কিন্তু এসেই কিন্তু কাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না, কিন্তু তাদেরকে কিন্তু ট্রেনিং দিচ্ছে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে সুন্দর হবে, এবং সুন্দর না হলে কিন্তু আমাদের এই গার্মেন্টস পণ্য কিন্তু বিদেশে জায়গা করে নিতে পারতো না, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং দিয়ে কিন্তু কাজ করছে। তো এটিকে এমনি এমনি হচ্ছে, এটা তো ট্রেনিং দিয়ে হচ্ছে। কিন্তু দেখেন এই যে এই সেক্টরের মধ্যে বহু মালিক আছেন যাদের গাড়ির মূল্য আপনার 2 কোটি 3 কোটি টাকা মূল্যের গাড়ি আছে। তো সেই মালিকরা আপনার কিন্তু কখনোই কিন্তু সে বলতেছে যে চালকের অভাব আছে এবং পাচ্ছি না বলে আমরা হেল্পার দিয়ে গাড়ি চালাচ্ছি, এবং পাচ্ছি না বলে হালকা গাড়ির লাইসেন্সের ড্রাইভারকে দিয়ে আমরা ভারী গাড়ি চালাচ্ছি। তো এই যে এই কাজটি করছি, তো এটা তো তাদের সেক্টর, এটা তো তাদের বিজনেস। তো সেই বিজনেসটাকে ঠিক রাখার জন্য, এই জায়গাটাকে সেক্টরটাকে উন্নতি করার জন্য তাদের তো উচিত ছিল যে এই যে বাংলাদেশ আজকে 49 বছরে পদার্পণ করলো, এই জায়গায় তো তাদেরই দায়িত্ব নেওয়া উচিত ছিল। এই নেতৃত্ব যারা দিচ্ছে তাদের তো এই দায়িত্ব উচিত ছিল যে এই সেক্টরটাকে ডেভেলপ করা, এখানকার আমাদের চালকরা যারা আছে তাদের জীবন মান এবং তাদেরকে সেইভাবে ট্রেন্ড আপ করা, তাদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করা, এই কাজগুলো তো তাদের করা উচিত ছিল। সেইগুলো তো করছেই না, বরঞ্চ এই যে দীর্ঘ চাওয়ার পর একটি আইন আমরা প্রণয়ন করেছি, সেই আইনটি দেখেন কত অজ্ঞতার কথা বলছে। তারা বলছে যে এখানে ফাইনের অঙ্কটা বেশি হয়ে গেছে, আমরা দিতে পারুম না, আমাদের যেন এরকম ভাবে ফাইন করা হয় যাতে আমরা দিতে পারি। এখানে এটা কি আইন করেছে সরকার, নাকি এটা সরকার
বিজনেস করার জন্য এটা করে। ফাইন দেওয়ার জন্য তো আইন করেনি। ফাইনের টাকা চাচ্ছে, তা তো চাচ্ছে না। ফাইনটা এর জন্য বেশি রেখেছে যাতে সে অন্যায়টা না করে, যাতে রুলসটা সে ভঙ্গ না করে। একবার যদি রুলস ভঙ্গ করে, তার যদি অধিক পরিমাণে যদি তাকে কম্পেনসেশন দিতে হয়, যদি ফাইন দিতে হয়, তাহলে তো তার মনে থাকবে যে আমি আর এই কাজ করব না, কারণ করলে পরে আমার এতগুলো টাকা জরিমানা দিতে হবে। অথচ দেখেন তারা আন্দোলন করছে কি, যে আপনারা এই আইনটাকে, এই যে জরিমানাটা এটা কমায় দেন যাতে আমরা দিতে পারি। মানে তার মানে কি, একটা খেলা, আমি দেব আর আইন ভঙ্গ করব, আমি দেব আইন ভঙ্গ করব। এই যে বিষয়গুলো, তারপরে যে জিনিসটা দেখেন যে এই যে গত বছরের 1 নভেম্বর, এটাও তো আমাদের প্রাইম মিনিস্টারের নির্দেশনা, সংসদে যে পাশ হওয়া বিল, আইন, সেই আইনটিকে প্রধানমন্ত্রী গত বছর 22 অক্টোবরে উনি নির্দেশনা দিয়েছিলেন 1 নভেম্বর থেকে এটাকে কার্যকরী করার জন্য। সেই নির্দেশনা তো বাস্তবায়িত হয়নি। তো আমার কাছে কথা হলো, যে একটা আইন এত যাচাই বাছাই করে সংসদে পাশ হলো, সংসদের নেতারা সেটাকে যাচাই বাছাই করলেন, তারপরে এটাকে পাশ করলেন, সেই আইনটাকে আপনি বাস্তবায়নই করতে দিচ্ছেন না, তার আগে বিরোধিতা শুরু করছেন। আপনি সন্তান জন্ম নেবে, সেই সন্তান চোর হবে না ডাকাত হবে, নাকি মানে ভালো মানুষ হবে, নাকি মৌলবী সাহেব হবে, সেটা আপনি দেখলেনই না, তার আগেই বলতেছেন না আমার এই সন্তান দরকার নাই, আমার এই সন্তান দরকার নেই। সন্তানটা জন্ম নিয়েছে, সেই সন্তানটাকে বড় হতে দেন, তারপরে দেখেন যদি কোনো অসুবিধা আপনাদের ফিল হয়, যদি মনে হয় যে আইনের মধ্যে কোনো রকম এরিয়া আছে সংশোধন করার দরকার, তখন সেটা বলবেন। আইন আপনি প্রয়োগই করতে দিলেন না, অথচ এর বিরোধিতা করছেন এবং এটা নিয়ে সরকারকেও মাঝে মাঝে ধমক দিচ্ছেন, আন্দোলনে যাবেন, স্ট্রাইক করবেন, এবং গত বছরেও তারা এই সমস্ত কাজগুলো করেছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে সড়কের মধ্যে। তো এই যে এদের মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন বা আপনার যদি না করা যায় এবং এই আইনকে যদি বলবৎ না করা যায়, এবং এই যে সাইফুল নামাজ জানে যে সাইফুল নামাজ এটা সবচেয়ে বেশি কাজ করেছে, এই যে 111টা সাজেশন, যেখানে 23টা সাজেশন প্রধানমন্ত্রীর আছে, মিলিয়ে এই যে 111টা সাজেশন, সেই সাজেশন গুলো যদি কাজ করা যেত, তাহলে সত্যিকার অর্থে আজকে কিন্তু প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে সাজেশন গুলো আমরা সরকারের কাছে জমা দিয়েছি। এটি কাজ শুরু হলে পরে এবং আইনটাকে যদি সেইভাবে প্রয়োগ করা যেত, তাহলে উন্নত বিশ্বের সড়ক দুর্ঘটনা যেভাবে তারা কমিয়ে নিয়ে এসেছে, আমরাও কিন্তু ঠিক তদরূপ ভাবে কিন্তু আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারতাম। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, এই ভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথে থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আমাদের আজকের বিষয় সড়কের নিরাপত্তা। কাজী মোহাম্মদ সাইফুন্নাজ, আমরা যে আলোচনাটি করছিলাম যে সড়কের নিরাপত্তার বিষয়ে, ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে 111টি সাজেশনস, উনি যেখানে শেষ করছেন সেই জায়গাটি থেকে আপনার কাছে আসতে চাই যে আমরা এই যে সড়ক দুর্ঘটনা, সড়ককে নিরাপদ করতে আমাদের আসলে এই 11টি সাজেশনের বাইরেও আর কি কি করা দরকার, কি করণীয়? ধন্যবাদ। আসলে 111টা সুপারিশের কথা যদি বলতে হয়, গত বছর ফেব্রুয়ারিতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 26তম সভায় একটা কমিটি করা হয় এবং এই 111টা এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় যে হচ্ছে সড়ক দুর্ঘটনা কমানো এবং শৃঙ্খলা হ্রাসের জন্য সুপারিশ করা, এবং সেখান থেকে কিন্তু 111টা সুপারিশ আসে। এবং এই 111টা সুপারিশ, আমি বিশ্বাস করি ইলিয়াস কাঞ্চন ভাই আমার সাথে একমত হবেন যে এটা কিন্তু আমরা যারা কমিটিতে ছিলাম আমাদের কাছে একটি ইমোশনের জায়গা। কেন ইমোশনের জায়গা? কারণ এই 111টা সুপারিশটা এর আগেও কিছু কিছু সুপারিশ বিভিন্ন সময় এসেছে, কিন্তু এইবারই আমি বলবো যারা স্টেক হোল্ডার ছিলেন প্রত্যেকে যেমন ইনভলভ ছিলেন এবং প্রত্যেকে মানে পুঙ্খানুপুঙ্খরূপে এত ভালোভাবে বিশ্লেষণ করে, কাঞ্চন ভাই কিন্তু দিনরাত কাজ করেছেন, প্রতিটা মেম্বার কাজ করেছেন, আমাদের সবাইকে কাজ করতে হয়েছে এবং শাহজাহান খান সাহেব যিনি ছিলেন সবাইকে কাজ করতে হয়েছে এবং সেইটা যাচাই বাছাই করে অনেক বিবেচনা তর্ক বিতর্ক করে
একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সলিউশনগুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে এবং কিভাবে এটাকে ব্যবহার করা যাবে 111টা সুপারিশ, এগুলো কিন্তু একটা ম্যানুয়ালের আকারে গাইডবুক হিসেবে কিন্তু তৈরি করে এবং সেটা স্টেক হোল্ডারদের ওপিনিয়নের জন্য 1 মাস ছিল। এরপরে কিন্তু গত বছর 28 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দেওয়া হয় এবং 27তম মিটিংয়ে এটা আপনার অ্যাক্রিডেটেড হয় এনআরএসসির মাধ্যমে। অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা ইমোশনের জায়গা, কারণ এখানে প্রত্যেকটা মেম্বারের শ্রম ছিল, সময় ছিল, মেধা ছিল, সব কিছু ছিল এবং সবাই একমত ছিল এটা কাজ করার। এই জায়গাতে 111টার বাইরে আমি আমার স্বল্প জ্ঞানে বলতে পারি এর বাইরে চিন্তা করার চাইতে এই 111টাকে ধরে ধরে যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা অনেক ইমপ্রুভ করা যাবে, রোড অ্যাক্সিডেন্টও কমানো যাবে। এর বাইরে অনেক কিছু আসতে পারে, সময়ের পরিক্রমা অনেক কিছু আসতে পারে, সেটা অ্যাড হতে পারে, সেই সুযোগও রয়েছে, কিন্তু এটাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এবং এটা বাস্তবায়ন করার জন্য 4টা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই 4টা টাস্ক ফোর্স কিন্তু আসলে করোনাকালীন আগে, প্যান্ডেমিকের আগে কিন্তু মোটামুটি কাজ চলছিল, এখন কিছুটা স্লো আমি বলবো, কারণ মিটিংগুলো হয়তোবা এই বাস্তব অবস্থা প্রেক্ষিতেই হচ্ছে না। তবে এটাকে দ্রুত ইমিডিয়েট গতিশীল করতে হবে, কারণ এখানে কিন্তু আশু করণীয় স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ে গিয়েছি, এটা কিন্তু ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে হবে। আর স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে আরেকটু স্ট্র্যাটেজিক হইতে হবে যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমার হাতে যে এখন এই কাপটি আছে, আমি জানি যে এটা যদি আমি ফেলে দিই এটা ভেঙে যাবে। আমি যদি জানার পরে যদি এটাকে ফেলে দিই ভেঙে যাবে, তার মানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা আমি ইচ্ছাকৃত করলাম। ঠিক সেরকম ওভার স্পিডিং করলে দুর্ঘটনা ঘটে, ওভারটেকিং, রেকলেস ওভারটেকিং করলে দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু আমাদের একটা কমন ফেনোমেনা। যিনি জানেন যে এটা করলে দুর্ঘটনা ঘটতে পারে, তখন আর এটা অ্যাক্সিডেন্ট না। অর্থাৎ আমরা কিন্তু এইগুলোকে রোধ করতে পারে। রোধ করার জন্য করণীয় কি? আপনাদের বলতে পারেন আইন করতে পারেন, আপনি তো ফাইন করতে পারেন, যদি আমি এটা কাপটা ফেলে দিই আমাকে আপনি ফাইন করতে পারেন, আইন করতে পারেন। কিন্তু আপনি জানেন যে আমি জানি যে আপনি যখনই থাকবেন না আমি আবার একই কাজ করব, এতটুকু পর্যন্ত ঠিক আছে, আমাদের আইনও ঠিক আছে। কিন্তু থার্ড ফেজে আপনি জানেন যে আইন প্রয়োগ করলেও আমি হয়তো এটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলতে পারি, তখন হবে কি আপনি ফ্লোরে কার্পেটিং করে ফেলেন। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি ফ্লোরে এবার কার্পেটিং করে ফেলেন, এবার আপনি না থাকলেও আইনের ভয় তো আমার খুব বেশি নাই, ধরেন আমি ফেলে দিলে এটা আর ভাঙবে না, বরং ফাটতে পারে। এই ইঞ্জিনিয়ারিং অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে সাউন্ড হইতে হবে যে আসলে প্ল্যানিংয়ের দিক থেকে আমি রাস্তাটাকে এমনভাবে ডিজাইন করব, আমার সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করব যেন চালক ভুল করতে পারে। আইনের পুলিশের পক্ষে তো প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ডে, প্রতি জায়গায় সব দিন মনিটরিং করা সম্ভব না, বাট ইঞ্জিনিয়ারিংটা এমন হবে যে চালক ভুল করলো যাতে অন্তত মৃত্যুটা না হয়, হতাহতের মাত্রাতে কমিয়ে আনতে পারে। এই স্ট্র্যাটেজিক ভিশনগুলোকে, যেটাকে সেফ সিস্টেম পলিসি বলা হয়, এটাকে আমাদের আনতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যায় আমি আইন করতে পারি, আমি 111টা সুপারিশও বাস্তবায়ন করতে পারি, কিন্তু যদি আমার প্ল্যানিংয়ে আমি কিভাবে এটাকে প্রয়োগ করব, এই জায়গাতে যদি আমরা নজর না দিই, বা এই জায়গাতে যদি আমরা কি বলবো একটু ট্যাকটিস মানে অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেগুলো কিন্তু হবে না। তো দুটোই খুব ইম্পর্টেন্ট, বাস্তবায়ন করতে হবে এবং এটাকে কিন্তু আবার আমাদের মনিটরিং এবং টেকনিক্যালি যাতে আমরা আউটপুটটা নিয়ে আসতে পারি সেটার দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে আমরা ওই বারবারই শুধু হয়তো ওই একই চক্রেই হয়তো থাকবো। কোনো বছর কমবে অ্যাক্সিডেন্ট, কোনো বছর বাড়বে, যে বছর বাড়বে সেই বছর হয়তো আবার আমরা একটু আলোচনা করব, পরের বছর হয়তো কিছুটা কমবে, কিন্তু সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল সলিউশনের জন্য আমাদের এই সুপারিশগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটু পলিসিগত দিক থেকে আমাদের স্ট্র্যাটেজিক হইতে হবে। জি, আমরা একটু ইলিয়াস কাঞ্চনের কাছে যাব। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কাছে জানতে চাইবো যে এই যে 111টি সুপারিশের কথা আপনিও বলছিলেন এবং সেখানে খুব সুন্দরভাবে শেষ করলেন সাইফুন্নাজ। আপনার কাছে জানবো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে দুর্ঘটনা ঘটলেই যে চালকদেরকে গণপিটুনি দেওয়া হয় বা গাড়ি ভাঙচুর করা হয়, গাড়িতে আগুন দেওয়া হয়, এটা তো নিশ্চয়ই অযৌক্তিক। এই ব্যাপারে সচেতন করতে, জনগণকে সচেতন করতে মাননীয় প্রধানমন্ত্রী এই যে আপনারা যারা নিরাপদ সড়কের আন্দোলন করেন বা নিরাপদ সড়কের আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে একটু দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। আপনার কাছে জানতে চাইব যে এই জায়গাটিতে আসলে মানুষকে ব্যাপকভাবে কিভাবে সচেতন করা সম্ভব? এর আগেও এই ব্যাপারে কথা বলেছি, তারপরেও আমি বলতে চাই, সেটি হলো যে সচেতনতার জায়গাটা সকল জায়গায় ছড়িয়ে দিতে হবে। যেমন আমি বলবো যে আমাদের যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে,
তাদের একটা বিশাল সংখ্যক কিন্তু তাদের নিজস্ব লোক থাকে। তো সেই লোকগুলো যারা মানে কাজ করেন তার এলাকায়, যারা কাজ করেন, তারা কিন্তু কখনো এই রোড সেফটি নিয়ে কিন্তু কাজ করেন। তারা যদি তাদের এলাকায় যদি এই রোড সেফটির বিষয়ে যদি কাজ করতেন, তাদের নিজেদের লোকদেরকেও যদি ওনারা সচেতন করতে পারতেন, তাহলে কিন্তু একটা সচেতনতার বিরাট জায়গা কিন্তু গড়ে উঠত। কিন্তু আপনারা দেখেন যে বরঞ্চ তারাই কিন্তু মাঝে মধ্যে যে সমস্ত কাণ্ড কারখানা করে, সেটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমরা দেখি যে কোন রাজনৈতিক নেতাকে যখন অভ্যর্থনা জানাতে আসে, তাকে নিতে আসে, তখন দেখা যায় 100 মোটরসাইকেল আসে আর 300 লোক আসে মোটরসাইকেলে করে। তো নিজের এবং কারো মাথার মধ্যে হেলমেট থাকে। তো কাজে তারাই কিন্তু যখন এই ধরনের শোডাউন গুলো করে, যখন তারা এই ধরনের বিহেভ গুলো করে, তখন সাধারণ মানুষ কিন্তু আইনের প্রতি কিন্তু এবং নিয়ম মানার প্রতি কিন্তু তাদের কিন্তু যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু আর থাকে না, তাদের কিন্তু নষ্ট হয়ে যায়। পাশাপাশি যে জিনিসগুলো আছে, যেমন এই যে আপনার মোটরসাইকেল গুলো এখন ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে যে আপনার রাইড শেয়ারিং যারা আছে, এই যে রাইড শেয়ারিং যারা করছে, তাদের যে চালক গুলোকে, তারা তো মানে উচিত ছিল তাদেরকে যে তাদেরকে আপনার ট্রেনিং এর মধ্যে আনা এবং শৃঙ্খলার মধ্যে আনা, এই দায়িত্ব তো তাদের, কারণ তারা তাদেরকে দিয়ে ব্যবসা করছে। তো এই যে এই তারা কিন্তু একটা শিখিয়ে দিচ্ছে কিভাবে পয়সা আনা যায়, কিভাবে কাটা যায়, সেটা শেখাচ্ছে, কিন্তু সড়কে কিভাবে তারা শৃঙ্খলা বজায় রাখবে, সড়কে আইনকে অমান্য করবে না, সেই বিষয়ে কিন্তু কিছু করছে না। এবং এই বিষয়ের গুলো নির্দেশনাও কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে থেকে তাদেরকে দেওয়া উচিত ছিল, তারাও কিন্তু তাদেরকে কিন্তু দিচ্ছে না। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে করা উচিত। যেমন আজকে প্রাইম মিনিস্টার এই কথাটি বলেছেন, আমি দীর্ঘদিন ধরে কিন্তু আমি বলে আসছি, কিন্তু আজকে উনি আমার এই কথা উনি পুনরাবৃত্তি করেছেন। সেটি হলো যে স্কুল কলেজ যেখানে আছে, যেখানে ছাত্ররা পারাপার হয়, রাস্তা পারাপার হয়, সেখানে স্কুল কর্তৃপক্ষ কেন দায়িত্ব নিচ্ছে না? স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকে, সেই ম্যানেজমেন্ট কমিটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে সেখানে যে ইলেকশন হয়, আরে বাপরে বাপ, যেভাবে পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগিয়ে মনে হয় যেন ন্যাশনাল ইলেকশন হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে সেই কমিটিতে যুক্ত হচ্ছে। অথচ সেই কমিটির মানুষগুলো সেই স্কুলের ছাত্রদের জীবন রক্ষা করার জন্য সেখানে কিন্তু তারা লোক নিয়োগ করছেন না, যে আমাদের সন্তানদেরকে, আমাদের স্কুলের স্টুডেন্টকে তাদেরকে পারাপারে ব্যবস্থা করার জন্য। এবং সেটা তো আপনার স্কুল ওপেনিং এর সময় এবং স্কুল ছুটির সময়, এই দুইটা সময় যদি তারা অন্তত নিজেরা দায়িত্ব নিয়ে যদি তাদের সন্তানদেরকে রাস্তা পারাপারে সাহায্য করতো, ফুটওভার ব্রিজটা ব্যবহার করছে কিনা সেটা যদি তারা মনিটরিং করতো, এবং তাদের যে গার্জিয়ানরা আসে, আপনারা তো জানেন যে স্কুল লেভেলে বা ইয়েতে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু গার্জিয়ানরাও আসে, সেই গার্জিয়ানদেরকেও কিন্তু তারা অ্যাওয়্যার করতে পারে, তারা এসে কিন্তু বসে থাকে, গল্প গুজব করে কিন্তু। তো এই যে জায়গাগুলো, এমনকি আপনার স্কুলের আপনারা জানেন যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যে শিক্ষকরা, তাদেরকে কিন্তু ট্রেনিং করানোর জন্য বাংলাদেশে ট্রেনিং ইনস্টিটিউট আছে, এবং সেখানে সারা বছরই কিন্তু শিক্ষকদের ট্রেনিং হয়, মাদ্রাসার ট্রেনিং হয়। তো সেই জায়গায় ইমামদের ট্রেনিং হয়, সেই ট্রেনিং যারা নেন, সেই ট্রেনিং এর জায়গাগুলোর মধ্যেও তো ওনারা মানে এখানে এই রোড সেফটির ব্যাপারে তাদেরকে মানে শিক্ষাদান করতে পারতেন, ওনারা ট্রেন্ড আপ হতে পারতেন, যাতে মসজিদের ইমাম যে মসজিদে এই সড়ক দুর্ঘটনার ব্যাপারে আপনার খুতবা দিলেন, বয়ান করলেন, মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার শিক্ষকরা মানে অ্যাওয়ার করলেন, স্কুল কলেজের ছাত্রদেরকে তাদের শিক্ষকরাই তারা তাদেরকে অ্যাওয়ার করলেন। এই কাজগুলো এরকম ভাবে মানে ডিভাইডেড যদি করা যায়, এটাকে যদি মানে সকলের দায়িত্ব যদি নেওয়া যায়, তাহলে সেটা আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ হবে। তারপরে যেমন যে কথাটি বলছিলাম যে জার্মানিতে যে লোকের সঙ্গে আমি কাজ করেছি, ওনাদের এখানে কিন্তু পাঠ্যপুস্তকে তো আছে, প্লাস আপনার যে শিশুদের যে খেলার পার্ক থাকে, সেই খেলার পার্কের মধ্যে যে গাড়িগুলো থাকে, সেখানে কিন্তু আপনার রোড বানানো হয়, সিগন্যাল বানানো হয়, জেব্রা ক্রসিং বানানো হয়, সেখানে ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায় এবং সেগুলো মেনে চলে কিনা সেগুলো আবার তারা দেখে। এই যে বিষয়গুলো শিক্ষা দেওয়ার তো কিছু সিস্টেম আছে। আমরা এখানে কিন্তু প্রস্তাবনা দিয়েছিলাম যে পাঠ্যপুস্তকের মধ্যে সড়ক ব্যবহার বিধি, গাড়িতে কিভাবে চড়বে, কোন পাশ দিয়ে চড়বে, গাড়িতে বসার পর হাত যেন না বের করে, মুখ করে, এই সমস্ত জিনিসগুলো। এমনকি এমনও সাজেশন দেওয়া হচ্ছে যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট ছাত্ররা তারা যেন ফার্স্ট এডটা শিখে নেয়,
তাদের সামনে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আহত রোগীকে যেন তারা সেবা শুশ্রূষা দিতে পারে, যাতে তাদের জীবনকে রক্ষা করতে পারে। এই সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, কিন্তু সেগুলো কার্যকর হচ্ছে না। কার্যকর করার দায়িত্ব তো আসলে আমিও পারবো না, সাইফুল নেওয়াজে পারবে না, কারণ এটা সরকারি ব্যাপার। এবং এই যে সড়কের ত্রুটি দূর করা, সেটা তো গভর্নমেন্টের ব্যাপার। আপনি চাইলেও তো আপনি সড়কের ত্রুটি দূর করতে যেতে চাইলেও আপনি পারবেন না, এটা আপনার কাজ না। আপনার আইন প্রয়োগ করার যে বিষয়টা, সেই আইন তো আপনি আমি করতে পারবো না, এটা আইন প্রয়োগকারী সংস্থাকে করতে হবে। সেই আইন প্রয়োগকারী সংস্থাকেও কিন্তু আমি মনে করি যে তাদেরকেও কিন্তু মোটিভেশনের দরকার আছে, তাদেরকেও কিন্তু আপনার সড়ককে কিভাবে ম্যানেজমেন্ট করবে সেইভাবে কিন্তু তাদেরকেও ট্রেন্ড আপ করার বিষয় আছে। আমাদের আরেকটা জিনিস যেখানে দেখবেন আপনারা, যে আমাদের এখানে যে সমস্ত বিদেশে যায়, যারা ট্রেনিং নিতে যায়, তারা কিন্তু উচ্চ শ্রেণীর যায়, একজন সচিব যায়, একজন এডিশনাল সেক্রেটারি যায়, কিন্তু মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা কিন্তু কোনো ট্রেনিং এর আওতায় কিন্তু যায় না। তো এখন মনে করেন একজন সচিব, উনি মনে করেন একটা ট্রেনিং নিয়ে আসলো, এসে উনি কি ওই মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদেরকে উনি ট্রেনিং করাবেন? কিন্তু করাবেন না। তো এই যে আপনার যে আমাদের দেশের যে পদ্ধতিগুলো, সে এবং আমাদের দেশের যে মানুষের যে চিন্তাধারাগুলো, সেইগুলোর আসলে মানে পরিবর্তনের দরকার আছে। এবং সেইভাবেই কিন্তু আর বুঝতে হবে যে একটি মানুষের জীবনের মূল্যটা কিন্তু তাদেরকে উপলব্ধি করতে হবে, যে আজকে আমার হচ্ছে না, অন্যের হচ্ছে, তাতে আমার কি যায় আসে, এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এখন আমি যেটা মনে করি যে অ্যাওয়ারনেস প্রত্যেকটা জায়গায়, যেটা কর্পোরেট বলেন, এমনকি ফ্ল্যাট বিল্ডিং এ আপনার যেখানে 100-200 লোক বাস করে, সেখানে কমিটি আছে, তারাও কিন্তু অনুষ্ঠান করে, আনন্দ ফুর্তি করে, ফ্ল্যাটের প্রবলেম নিয়ে তারা কিন্তু মিটিং করে, কিন্তু কখনোই কিন্তু ফ্ল্যাটের লোকগুলো সড়কে কিভাবে চলবে সেইগুলো নিয়ে কিন্তু কখনো কোনো আলোচনা তারা করেন না। তা আমার তো কথা হলো যে এই অ্যাওয়ারনেস এর জায়গায় শুধু ইলিয়াস কাঞ্চন সে নিরাপদ সড়ক তৈরি করবে আর শুধু বক বক করে যাবে, তাতে কোনো লাভ হবে না। লাভ হবে যেখানে যার যার জায়গা থেকে সে 10টা মানুষ নিয়ে যদি চলে, এই কেউ যদি সেখানে জানে, তাহলে যিনি জানেন তিনি ওই 10টা মানুষকে শেখাতে হবে। একজন ভালো চালক যিনি আছেন, সেই চালক যদি কোনো টার্মিনালে থাকেন, তাহলে তারও দায়িত্ব আছে যে অন্যান্য যারা কম জানে তাদেরকে যেন উনি যেন সেইভাবে ভালো, ওনার ভালো জিনিসগুলো যেন তাদেরকে শেয়ার করে। এইভাবে আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তা না হলে কিন্তু আপনি যতই বলেন, মানে সচেতন করতে হবে, বলাটা কিন্তু খুব সহজ ব্যাপার, কিন্তু সচেতনের পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা আমি এখন যেটি বর্ণনা করেছি, এটি হলো যে পদ্ধতি। সেই পদ্ধতি অনুযায়ী সকলে, রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার সুশীল সমাজ বলেন, এবং আপনারা তো কাজ করছেন, আপনারা কিন্তু এই ব্যাপারে আমি বলবো যে মিডিয়া কিন্তু যথেষ্ট কাজ করছে, কিন্তু মিডিয়া শুধু এককভাবে এই কাজ এবং ইলিয়াস কাঞ্চন এককভাবে কাজটি করলে হবে না। এখানে সকলের কিন্তু মানে সকলেই যখন পার্টিসিপেট করবে, তখন কিন্তু এটা একটা জাগরণ, এই জাগরণের মধ্যে দিয়ে আমরা আমাদের সড়ককে আমরা নিরাপদ। আমরা নিশ্চয়ই আশা করব যে আমাদের সড়ক নিরাপদ হবে। সাইফুল, যে আমরা একদম শেষ দিকে, একদম 1 মিনিটে আমি যে প্রশ্নটি ইলিয়াস কাঞ্চনকে করেছিলাম, যে এই যে দুর্ঘটনা ঘটলে যে চালকদের গণপিটুনি দেওয়া হয়, এটা নিশ্চয়ই অযৌক্তিক। এই জায়গাটি থেকে বের হয়ে আসার উপায়টা কি? ধন্যবাদ। আমি যদি 1 মিনিটে বলি ভাই, আমার মতে দুটি পেশার মানুষের উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। একজন হচ্ছে ডাক্তার, কারণ ডাক্তারের অপারেশন টেবিলে মানুষ চোখ বন্ধ করে রোগী কিন্তু শুয়ে যায় বা তার অপারেশনটা হয়। ঠিক সেরকম একজন ড্রাইভারের পিছনে কিন্তু একজন যাত্রী নিশ্চিন্তে আপনার চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে, কারণ সে জানে তার গাড়িটা গন্তব্যে পৌঁছাবে। অর্থাৎ এত যার উপর বিশ্বাস করি, সেই চালককে যদি আমরা মান উন্নয়ন করাটা যদি আমরা না করি, তাকে যদি আমরা মানে কোনো একটা দুর্ঘটনার যদি তাকে প্রথমে দায়ী করে ফেলি, এবং সেকেন্ড হচ্ছে আর তাকে যদি আমরা একটা সুস্থ পরিবেশ না দিতে পারি, তাহলে কিন্তু হবে না। এবং এর জন্য জরুরি হচ্ছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। এখন যে ট্রিপ বেস সিস্টেমে চলছে, এটা একটা অসুস্থ একটা সিস্টেম। তাদেরকে বেতন দিতে হবে এবং ভালো একটা বেতন দিতে হবে, যাতে কিনা সে টেনশন ফ্রি ভাবে 50-60 জন যাত্রীকে নিয়ে যেন যেতে পারে। কর্মঘণ্টা ফিক্সড করতে হবে, প্রয়োজনে ওভারটাইম করতে হবে। এই কয়েকটা বিষয়ে নজর দিয়ে তাদের মান উন্নয়ন যদি করতে পারি, এবং দুর্ঘটনা ঘটলেই যাতে চালককে
চালকের উপর দোষটা যাতে না চলে যায়, ইনভেস্টিগেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী আজকে সুন্দর একটা কথা বলেছেন যে আইন আছে এবং ইনভেস্টিগেশন করে যেন যার যতটুকু দোষ আছে সেই অনুযায়ী যদি আমরা নির্ধারণ করতে পারি শাস্তির পরিমাণটা, তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনা বা হচ্ছে চালকের উপর যেটা রোষ বা হচ্ছে যে তাদের যে মান উন্নয়ন, সামাজিকভাবে তাদেরকে একটা আপলিফট করা, এটা আমরা করতে পারবো। জি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস কাঞ্চন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ করব আজকের ইভ্যালি 21 রাত। দর্শক, আমরা শেষ করছি আজকের ইভ্যালি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং সমন্বিতভাবেই আমরা একটি নিরাপদ সড়ক দেখতে চাই এবং আমরা দেখতে চাই যে এই সড়কে যেন আর মৃত্যুর মিছিল না হয়, এই সড়ক যেন সবার জন্য নিরাপদ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।